আবরার আরশির আরো কাছাকাছি যেতেই চোখ খিচে বন্ধ করে নিল আরশি। আবরার আলতো করে ফুদি আরশির মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। আরশির মনে হচ্ছে তার দমটা এবার বন্ধই হয়ে যাবে। আবরার আরশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, আমি অসভ্যই মিস অদ্ভুত চোখওয়ালি। সবার কাছে সভ্য হলেও তোমার কাছে না হয় অসভ্য হলাম। আবরারের গরম নিঃশ্বাস কানে ঘাড়ে আছড়ে পড়ায় শিরে উঠল আরশি। বন্ধ চোখ জোড়া খুলে হঠাৎ এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে দিল। হাঁটু গেড়ে বসে থাকার কারণে আরশির ধাক্কায় ফ্লোরে পড়ে গেল আবরার। যদিও ব্যথা লাগেনি, তবুও চোখ লাল করে আরশির দিকে তাকালো সে। রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি মিস অদ্ভুত চোখওয়ালি? একদিন ধাক্কা মারো তো একদিন পেটে গুঁতা মারো। আমাকে আহত করার ইচ্ছা আছে নাকি তোমার? আরশি চেয়ার থেকে দাঁড়িয়ে চোখ মুখ খিচে বলল, ওই লুচু এমপি, ওই আপনি বারবার কাছে আসেন কেন? হ্যাঁ, আমি কি আপনার রেজিস্ট্রি করা বউ নাকি যেভাবে কাছে আসেন? একদম কাছে আসবেন না, খবরদার। আবরার হাত ছেড়ে উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে বলল, বউ তো না, তবে হতে কতক্ষণ? আমি চাইলে এখনই তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি। তবে কথা হচ্ছে, তোমার মতো তিতা করল্লাকে আমি বিয়ে করব না। আমার বউ তো হবে সুইট সুইট, একেবারে তোমার বান্ধবীর মতো। আরশি মুখ বাঁকিয়ে বলল, আমারও আপনাকে বিয়ে করতে বইয়ে গেছে। ভাবখানা এমন যেন আমাকে বিয়ে করতে চাইবেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে আপনার সাথে বিয়ে করে নিব। আবরার বাঁকা হেসে আরশির দিকে আগাতে আগাতে বলল, আমি চাইলে সব সম্ভব, বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি। আরশি আবরারকে আগাতে দেখে আবরারের দিকে আঙুল তাক করে বলল, ওই আপনাকে না বলেছি কাছে আসবেন না, একদম কাছে আসবেন না, দূরে থাকুন, না হলে। আবরার আরশিকে কথা শেষ করতে না দিয়েই বলল। না হলে কি করবে? আরশি আবরারের দিকে দু কদম এগিয়ে গিয়ে হাতটা আবরারের মুখের কাছে নিয়ে বলল, এক খুশিতে আপনার এই সুন্দর থোবড়াটা ভেঙে দিব, আর এই যে নখ দেখছেন এটা আপনার চোখে গেঁথে দিব। আরশির এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে দিল আবরার। আবরারকে হাসতে দেখে এর আগে ফুঁসে উঠল আরশি। আবরার হাসতে হাসতে দুহাত উঁচু করে বলল, আমি কিন্তু অনেক ভয় পেয়েছি মিস অদ্ভুত চোখওয়ালি। তো তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আরশি ভাব নিয়ে বলল, পারবো না কেন? অবশ্যই পারবো, কিন্তু আমার এখন আপনার সুন্দর থোবড়াটা হাঁটানোর মুড নেই। আমি বাড়ি যেতে চাই। কিছুটা চিন্তিত দেখালো আরশিকে। সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। আবরার সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো, কিছু খুঁজছো? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার ব্যাগ কোথায়? আর আর এখন কয়টা বাজে? আবরার নিজের হাত ঘড়িতে সময় দেখে বলল, তোমার ব্যাগ গাড়িতে আছে, আর এখন রাত 8টা বাজে। আরশি তাড়া দিয়ে বলল, আমার বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আরশির কথা শেষ করে দরজার দিকে যেতে নিলে তার হাত টেনে ধরল আবরার। আবরারের শীতল হাত আরশির হাত স্পর্শ করতেই কেঁপে উঠল আরশি। ঘাড় ঘুরিয়ে অদ্ভুত দৃষ্টিতে চাইল আবরারের দিকে। আবরার আরশির হাত ছেড়ে দিল, নরম গলায় বলল, তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে পৌঁছে দিব। এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। আরশি সরাসরি নাকচ করে বলল, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনার এত দয়া দেখাতে হবে না। দয়া দেখানো থাকলে এভাবে একটা মেয়েকে কিডন্যাপ করে আনতেন না, তার সম্মানের কথা চিন্তা করতেন। আরশির কথা চল শক্ত হয়ে গেল আবরারের। শক্ত কণ্ঠে বলল, তুমি আমার সাথে যাবে মানে আমার সাথেই যাবে, আর একটা কথাও শুনতে চাই না। না হলে এখানেই তোমাকে আটকে রেখে চলে যাব। তুমি আমার ভালো রূপ দেখেছো, খারাপ রূপটা এখনো দেখোনি। আর আমি চাচ্ছিও না আমার খারাপ রূপ তোমার সামনে আনতে। ভালো চাও তো তেরামি বাদ দিয়ে আমার কথা মেনে নাও। আরশি রাজি হলো আবরারের সাথে যেতে। সে ভেবে দেখেছে আসলে এখন একা যাওয়াটা তার জন্য ঠিক হবে না। সে কোথায় আছে তাও তো জানা নেই, তাই আবরারের সাথে যাওয়াটাই ঠিক হবে। গাড়িতে বসে আছে আবরার আর আরশি। আবরার মনোযোগ দিয়ে নিজের ফোনে কিছু একটা করছে, একবারও আরশির দিকে তাকাচ্ছে না, আর না কোনো কথা বলছে। সামনে ড্রাইভার আর আবরারের হেডগার্ড বসে আছে। আরশির সামনে হুসখুস করছে। আবরার কি তার কথায় কষ্ট পেল নাকি? না হলে আগের দিন তো এত চুপচাপ ছিল না। আরশি আর চোখে তাকালো আবরারের দিকে, মনে মনে বলতে লাগলো, আচ্ছা, এমপি সাহেব কি আমাকে পছন্দ করেন? তার কথাবার্তায়, আমার প্রতি করা আচার আচরণে কেন যেন মনে হয় উনি আমাকে পছন্দ করেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? কোথায় উনি আর কোথায় আমি? ওনার সাথে তো আমার কোনো দিক দিয়ে মিলে না। আচ্ছা, এমন নয় তো উনি এসব ইচ্ছে করে করছেন যাতে আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ি? হ্যাঁ, এমনও তো হতে পারে উনি আমাকে নিজের প্রেমের জালে ফেলে প্রথম দিনের অপমানের প্রতিশোধ নিতে চাইছেন। হতেই পারে আরশি,
এসব প্রেম প্রীতির চিন্তা বাদ দে, এটা ওনার কোনো চালও হতে পারে। আমাকে সাবধানে থাকতে হবে ওনার থেকে। এসব বড় লোকদের কাজই এটা, মেয়েদের মন দিয়ে খেলা। আরশির ভাবনার মাঝে আবরার বলে উঠল, আমার মতো বিরক্তিকর মানুষের দিকে এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যেতে পারো। আরশির চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। আবরারের চোখ এখনো ফোনেই আটকে আছে। আরশি লজ্জা পেল এটা ভেবে যে আবরার তাকে লক্ষ্য করেছে। আবরার এবার আরশির দিকে তাকিয়ে বলল, তোমার বাড়ি এসে গেছে। আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আসলেই তার বাড়ি এসে গেছে, অথচ সে আবরারকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি। এটা ভেবে আরো লজ্জা পেল আরশি। লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনমিন করে বলল, ধন্যবাদ। আবরার যেন শুনেও শুনলো না, আবার নিজের ফোনে মুখ গুজলো। আরশির না চাইতেও খারাপ লাগলো আবরারের ব্যবহারে। সে ধীর পায়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটা শুরু করলো। আবরার ফোন থেকে চোখ উঠিয়ে উইন্ডো দিয়ে আরশির যাওয়ার পানে তাকিয়ে রইল। আরশি বাসা প্রবেশ করতেই আবরার নিজের হেডগার্ডকে উদ্দেশ্য করে বলল, গার্ড আরো বাড়িয়ে দাও। আমি চাই না আরুষি জানুক তার লাইফ রিস্ক আছে। আজ যা হলো তা যেন দ্বিতীয়বার না হয়। আমাদের আরো সাবধান হতে হবে। আর গার্ড এমন ভাবে দিবে যেন আরুষি টের না পায় কেউ তাকে পাহারা দিচ্ছে। সে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। গার্ড আবরারের কথায় মাথা নাড়ালো, মিনমিন করে বলল, স্যার একটা কথা জিজ্ঞাসা করি। আবরার অনুমতি দিতেই হেডগার্ড জিজ্ঞাসা করলো, স্যার এই প্রথম ফ্যামিলি বাদে অন্য কাউকে নিয়ে আপনাকে এত চিন্তিত হতে দেখলাম, উনি কি আপনার স্পেশাল কেউ? আবরার গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে বলল, আমি জানি না সে আমার জন্য স্পেশাল কেউ কিনা, তবে তার কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না। কেন পারবো না এর কারণও আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, আমার কারণে ওর লাইফ রিস্ক পড়েছে, তাই ওকে রক্ষা করাটা আমার দায়িত্ব। যাকে সব বাদ দাও, সবাইকে কি গোডাউনে আনা হয়েছে? গার্ড হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আবরার বলল, গাড়ি গোডাউনে নিয়ে চলো। আবার সেই শত্রুকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। গাড়ি চলতে লাগলো গোডাউনের দিকে। আবরার চোখ বন্ধ করে ভাবতে লাগলো আজকের ঘটনা। রেস্টুরেন্টের সামনে ঘটনার পর থেকে আবরার আরশির আগে পিছে গার্ড লাগিয়ে রেখেছিল। আবরার বুঝতে পেরেছিল সে অজানা শত্রু আরশিকে তার কাছের কেউ ভেবে অ্যাটাক করতে পারে, আর যা ভেবেছিল আজ তাই হলো। আবরারের শত্রু লোক লাগিয়ে আরশিকে কিডন্যাপ করায়। আবরারের গার্ড আবরারকে এই ব্যাপারে জানালে আবরার গার্ডদের বলে আরশিকে ওদের কাছ থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে আসতে, কারণ আবরার চায় না আরশি জানুক তার লাইফ বিপদে আছে। আবরারের গার্ডরা আরশিকে বাঁচিয়ে আবরারের কথা মতো তার কাছে নিয়ে যায়, তবে তারা সাবধানতার সাথে কাজটা করেছে যাতে আরশি কিছু টের না পায়। আরশি ভাবে আবরারই তাকে কিডন্যাপ করিয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবরার। গাড়ি গোডাউনের সামনে এসে থামতেই নেমে পড়ে সে। শত্রু সম্পর্কে কিছু জানার আশায় পা বাড়ায় গোডাউনের দিকে। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আবরার। তার সামনে ফ্লোরে বসানো হয়েছে সেই ড্রাইভারকে যে আবরারের গাড়ি ধাক্কা মেরেছিল। কিছুটা দূরে বসিয়ে রাখা হয়েছে আরশিকে কিডন্যাপ করা লোকগুলোকে। আবরারের গার্ডরা তাদের ধরে নিয়ে এসেছে। মধ্যবয়স্ক ড্রাইভার লোকটা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার বাঁকা হেসে লোকটাকে বলল, কি হলো? এটাই ভাবছিস তো এত জলদি তোর খোঁজ কি করে পেলাম? তুই হয়তো ভাবতেও পারিসনি এত জলদি ধরা খেয়ে যাবি। চল তোকে জানিয়ে দিই কিভাবে এত জলদি তোকে খুঁজে পেলাম। কেউ একজন আমাকে তোর ট্রাকের নাম্বার দিয়েছিল, তাই তো এত জলদি তোর খোঁজ পেয়ে গেলাম। আর কিছু সময় গেলে তো তুই গা ঢাকা দিতি। যাই হোক, এখন যা যা জানিস সত্যি সত্যি বলে দিবি, তাহলে শাস্তি কিছুটা কম হবে। আর না হলে সোজা উপরে পাঠিয়ে দেব। তো বল, কে তোকে আমাকে মারার অর্ডার দিয়েছিল? ড্রাইভার লোকটার নাম হাশেম মিয়া। হাশেম মিয়া এই শীতেও দরদর করে ঘামছে ভয়ে, কিন্তু মুখ দিয়ে একটা টু শব্দও করছে না। রাগ লাগলো আবরারের। হাশেম মিয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলবি নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে? ভয়ে থরথর করে কাঁপছে হাশেম মিয়া। এবারও কিছু না বলায় কপালে রগ ফুলে উঠল আবরারের। একটা লোহার রড দিয়ে বেধড়ক মারতে লাগলো হাশেম মিয়াকে। আবরার কেমন উদ্ভ্রান্তের ন্যায় মারতে দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল আরশিকে কিডন্যাপ করা লোকগুলোর। 2 মিনিট মার খেতে মুখ খুলল হাশেম মিয়া। ব্যথায় কাটতে কাটতে বলল, আর মারবেন না আমাকে স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন স্যার। আবরার রড ঘোরাতে ঘোরাতে বলল, তাহলে বল, কে তোকে আমাকে মারার অর্ডার দিয়েছে? হাশেম মিয়া ব্যথায় ভয়ে কাঁদতে কাঁদতে বলল, যে বলেছে তার ব্যাপারে কাউকে কিছু জানালে আমার ফ্যামিলির ক্ষতি করবে। আবরার রড ফেলে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, যা জানিস সবটা বলে দে। তোর ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। হাশেম একটা শুকনো ঢোক গিলে বলল, বসকে কখনো দেখিনি আমি, আর তার নামও জানি না। ওনার সাথে ফোনেই কথা হয়েছে প্রতিবার। আবরার ক্ষিপ্ত কণ্ঠে বলল,
হোয়াট? একজন লোকের হয়ে কাজ করছিস, অথচ তাকে দেখিসনি কখনো, তার নামও জানিস না? তাহলে তাকে খুঁজে পাওয়ার রাস্তাটা কি? হাসেম কাপা কাপা গলায় বলল। আমার মোবাইলে একটা নাম্বার আছে, তবে সেই নাম্বারটা তার কিনা আমার জানা নেই। আর আমার জানা মতে তার ডান হাত কাল্লু নামের একজন। কাল্লুর একটা ছবি আছে আমার ফোনে, আর তার নাম্বারও। বসের সাথে আমার যোগাযোগ কাল্লুর করিয়ে দিয়েছে। জানি না সে আমার খোঁজ কোথা থেকে পেল। আবরার শীতল কণ্ঠে হাসেমকে জিজ্ঞাসা করল। এই বসের কথা এর আগে কাকে কাকে খুন করেছিস? হাসেম ভয়ত চোখে তাকিয়ে বলল। আমি আগে খুন করতাম না, কিন্তু হুট করে 5 বছর আগে কাল্লু আসে আমার কাছে। আমাকে বলে একজনকে খুন করতে হবে। আমি ভয় পেয়ে যাই, রাজি হই নাই। কিন্তু পরে সে আমাকে বলে খুনটা করলে আমাকে 2 লক্ষ টাকা দেয়া হবে। এতগুলো টাকা পাবার লোভে রাজি হয়ে যাই আমি। আমার জীবনের প্রথম খুন করি। লোকটা পেশায় একজন সাংবাদিক ছিল। হয়তো বসের গোপন কোনো বিষয় সে জেনে গিয়েছিল, তাই আমাকে মারার অর্ডার দেয়া হয়। আমি তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাই, লোকটা মারা যায়। এরপর এত বছর কাল্লু বা বসের কোনো খোঁজ ছিল না। সেই দিন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন। সেই দিন সকালে কাল্লু আমার কাছে আসে, আবারও আমাকে অনেক টাকা দেওয়ার লোভ দেখায়। আপনাকে মারতে পারলে আমাকে অনেক টাকা দেয়া হবে। আমি আবারও লোভে পড়ে রাজি হয়ে যাই। কাল্লু আমাকে জানিয়েছিল বস কতটা ভয়ঙ্কর, কাজ না হলে সে আমাকে মেরে ফেলতে পারে। আর আমি যদি না তার ব্যাপারে কাউকে কিছু বলি, তাহলে আমার পরিবারের ক্ষতি করবে। তবু আমি টাকার লোভে এইসব কিছু ভাবিনি, তাদের কথা মেনে নিয়েছি। কথা শেষ করে কাঁদতে লাগলো হাসেম মিয়া। আবরার এবার গিয়ে দাঁড়ালো আশিকে কিডন্যাপ করা লোকগুলোর সামনে। আবরার ওদের সামনে দাঁড়িয়ে বাঁকা হাসতে ওদের মধ্যে একজন গড়গড় করে বলতে লাগলো। স্যার আমরা খুনি নই, আমাদের কাজ চুরি ছিনতাই করা। আমাদেরও কাল্লু হায়ার করেছে কিডন্যাপ করার জন্য। আমাদের অনেক টাকা দেওয়ার কথা ছিল, আমরা লোভে পড়ে কাজটা করেছি। আমার ফোনেও কাল্লুর নাম্বার আছে। স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার, আর কখনো এসব করব না। আবরার নিচের লোকেদের কাছ থেকে হাসেম মিয়া আর ওই ছেলের ফোনটা নিল। ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে সবটা জেনে শিওর হয়ে নিল। সে দেখলো 2 ফোনে কাল্লুর নাম্বার একই। আবরার তার এক লোককে কাল্লুর ছবি আর নাম্বারগুলো দিয়ে বলল খোঁজ নিতে। গোডাউন থেকে বেরিয়ে যাওয়ার আগে সে তার গার্ডদের উদ্দেশ্য করে বলল, এদের একটু খাতির যত্ন করবে। বুঝতে পারছো নিশ্চয়ই কি করতে বলেছি? 2 মাসের আগে যেন বিছানা ছেড়ে উঠতে না পারে, আর আমি না বলা পর্যন্ত কাক পক্ষীও যেন ওদের হদিস না পায়। সো বি কেয়ারফুল। আবরার বেরিয়ে আসলো গোডাউন থেকে। গাড়িতে বসে ভাবতে লাগলো আর আশির সামনে পড়বে না সে, আড়াল থেকে তাকে সেভ করে যাবে। ভাগ্যে যদি লেখা থাকে তাহলে তাদের আবার দেখা হবে। এসব ভাবতে ভাবতে আবরারের চোখে গেল নিজের পায়ের দিকে। গাড়ির হালকা আলোয় চকচকে কিছু একটা দেখতে পেল সে। আবরার হালকা ঝুঁকে সেই জিনিসটাকে তুললো। একটু ভালোভাবে দেখে বুঝতে পারলো এটা একটা লকেট, বেশ পুরানো। এমন ডিজাইন এখন আর তেমন দেখা যায় না। অদ্ভুত সুন্দর কারুকাজ করা লকেটটায়। আবরার লকেটটা দেখতে দেখতে ভাবতে লাগলো এই লকেট তার গাড়িতে কি করে আসলো। পরক্ষণেই আবরারের মাথায় আসলো আরশির কথা। সে মনে মনে ভাবতে লাগলো, এটা বেশ অদ্ভুত চোখওয়ালি নয় তো? আজ আমার গাড়িতে বেশ অদ্ভুত চোখওয়ালি ছাড়া আর কেউ ওঠেনি। এমনকি বাবাইও আজ আলাদা গাড়িতে করে ভার্সিটি গিয়েছিল। তার মানে এটা বেশ অদ্ভুত চোখওয়ালির। লকেটটা আরশির ভেবে আবরারের ঠোঁটের কোণে চমৎকার এক হাসির রেখা দেখা দিল। সে আপন মনে বিড়বিড় করে বলল, আমার মন বলছে আমাদের আবার দেখা হবে মিস অদ্ভুত চোখওয়ালি। ভাগ্য আমাদের আবার দেখা করাবে, এবং তা অতি শীঘ্রই, দেখে নিও। আবরার মুস্কি এসে আরশির লকেটটা যত্ন সহকারে নিজের কোটের বুক পকেটে রেখে দিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছিল আরশি। হঠাৎ তার চোখ গেল নিজের গলার দিকে। গলা ফাঁকা দেখে 2 হাতে মুখ চেপে ধরল আরশি। গা কাঁপছে তার, চোখ জলে টলমল করছে। আরশি কাঁপা কাঁপা গলায় বলল, আমার লকেট কোথায় গেল? আরশি সারা ঘর পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাইরের রাস্তা পর্যন্ত খুঁজল সে, কিন্তু লকেটের কোনো হদিস পেল না। চোখ ভর্তি জল নিয়ে ঘরে প্রবেশ করলো আরশি। তাকে এমন আচরণ করতে দেখে তার পেছন পেছন দরজা পর্যন্ত এসেছিল রিফা। আরশি ঢুলু ঢুলু পায়ে ঘরে ঢুকতেই দরজা লাগিয়ে দিল রিফা। আরশি সহজে কারোর সামনে কাঁদে না। রিফা দেখেনি। সে আরশির চোখে জল দেখে অস্থির হলো রিফা। তারও চোখে পানি চলে আসলো। আরশির সামনে এসে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপুমনি? কি করছো তুমি? আমাকে বলো আপুমনি, আমি খুঁজে এনে দিচ্ছি। আরশি অশ্রু ভর্তি চোখে রিফার দিকে তাকিয়ে বলল, আমি আমার বাবার দেয়া শেষ উপহার হারিয়ে ফেলেছি রিফা। আমি আব্বুকে দেয়া কথা রাখতে পারিনি। আমি একজন অযোগ্য সন্তান।
আরশি আর এক মুহূর্তে দাঁড়ালো না, দৌড়ে নিচের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। রিফা অসহায় চোখে তাকিয়ে রইল আরশি যাওয়ার পরে। তার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ছে। সে মনে মনে আফসোস করতে লাগলো। ইস, যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো তাহলে আমি ম্যাজিক করে এক নিমিষেই আপুমনির সব কষ্ট দূর করে দিতাম। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আরশি। অতিরিক্ত কান্নার কারণে চোখের পানি যেন ফুরিয়ে গেছে তার। শ্যামবর্ণের উজ্জ্বল চেহারাটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নিজের বাবার ছবি বুকে জড়িয়ে এক নাগারে ফুপাচ্ছে আরশি। আজ এতগুলো বছর পর আবার এত কাঁদলো সে। নিজের বাবার ছবিতে হাত বুলাতে বুলাতে ফুফিয়ে ওঠে আরশি। ভাঙা গলায় বলে, আব্বু, আমি তোমার দেয়া উপহার হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি আসলে ওটা যোগ্যই ছিলাম না। কথাটা বলেই আবার কেঁদে ফেলে আরশি। লকেটটা আরশির দাদি ছিল। তিনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন লকেটটা বানান। তার খুব শখ ছিল তার একটা মেয়ে হবে, কিন্তু তার কোনো মেয়ে হয়নি। আরশির বাবাকে উনি ভীষণ ভালোবাসতেন, কারণ তার ছেলেদের মধ্যে আরশির বাবার চরিত্র একেবারে অন্যরকম ছিল। এমনকি তিনি মৃত্যুর আগ পর্যন্ত আরশির বাবার কাছেই ছিলেন। আরশি নিজের বাবার মুখে শুনেছে তার দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি আরশিদের বাড়িতে থাকতেন। তিনি নাকি অন্য কোনো ছেলের বাড়িতে যেতেই চাইতেন না। এখন বুঝে আরশি তিনি কেন যেতে চাইতেন না। হয়তো ওনার সাথেও তারা বাজে ব্যবহার করেছে। আরশি হওয়ার 1 বছর আগে আরশির দাদি ইন্তেকাল করেন। তার অনেক শখ ছিল আরশির বাবার একটা মেয়ে হবে। তিনি নাতনিকে নিয়ে খেলবেন, বিশেষ ওই লকেটটা নাতনিকে দিবেন। কিন্তু তিনি নিজের হাতে আরশিকে তা দিয়ে যেতে পারেননি। মৃত্যুর আগে তিনি আরশির বাবার কাছে লকেটটা দিয়ে যান, আর এটাও বলে যান তার যদি নাতনি হয় তাহলে তাকে যেন এই লকেটটা দেয়া হয়। আরশির বাবা লকেটটা যত্ন সহকারে রেখে দিয়েছিলেন। মেয়ে হওয়ার পরও তাকে দেননি। যেদিন আরশির এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন তিনি আরশিকে লকেটটা পরিয়ে দেন আর বলেন, এটা তোমার দাদি তোমাকে দিতে বলেছিল। তার মেয়ের অনেক শখ ছিল, কিন্তু আল্লাহ তাকে মেয়ে দেয়নি, তাই তিনি এই লকেটটা নিজের নাতনিকে দিতে বলেছিলেন। আমি চাইলে এটা তোমার জন্মের পরপরই তোমাকে পরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি। আমি চেয়েছি তুমি আগে এর মূল্য বোঝো, তারপর এটাকে পড়ো। সবসময় এই লকেটটা যত্ন করে রাখবে মামনি, মনে রাখবে শুধুমাত্র একটা সামান্য লকেট না, এই লকেটে তোমার দাদির দেয়া আর ভালোবাসা মিশে আছে। তোমার দাদির পক্ষ থেকে আমি তোমাকে এই লকেটটা পরিয়ে দিলাম। এবার এটা সামনে রাখা তোমার দায়িত্ব। আমার বিশ্বাস আমার মামুনি পারবে এটা আগলে রাখতে। আরশি বালিশে মুখ গুজে বিড়বিড় করে বলতে লাগলো, আমি পারিনি আব্বু, আমি পারিনি দাদির দেওয়া ভালোবাসা আর তোমার বিশ্বাস রক্ষা করতে। এর মধ্যে দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেছে। নতুন বছর চলে এসেছে, কিন্তু আরশির দিনকাল ভালো যাচ্ছে না। তার প্রিয় লকেটটা সে খুঁজে পায়নি। তার লকেট হারিয়ে গেছে জানার পর বন্ধু মহলের সবাই মিলে সারা ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি। শুধু এটুকুতেই থেমে নেই। এই তো কিছুক্ষণ আগের কথা, তার 2 স্টুডেন্টের আম্মু ফোন করে জানালো তারা ট্যুরে যাচ্ছে। 2 স্টুডেন্ট বান্ধবী হওয়ায় তাদের মায়েদের মধ্যেও সখ্যতা রয়েছে। তারা একসাথে বেড়াতে যাচ্ছে। 15 দিনের আগে ফিরবে না জানিয়ে দিল আরশিকে। অর্থাৎ এই মাসটা তারা পড়বে না হয়তো। আর যদি 10-15 দিন পরেও বেতনের আশা আরশি রাখতে পারবে না। এই তো গত মাসের বেতনটাই তো তারা আরশিকে দিল না, ট্যুরে চলে গেল। একবারও ভাবলো না টিচারের সংসার কিভাবে চলবে। আরশি হতাশার নিঃশ্বাস ফেললো। এই মাসটা সে কিভাবে চলবে বুঝতে পারছে না। এই মাসে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিভাবে নিয়ে যাবে। ভেবেছিল বেতন পেলে রিফাকে কিছু নতুন জামা কাপড় কিনে দিবে, কিন্তু তা আর হবে না হয়তো। খরচ তো কম নয়, পড়াশোনা, খাবার, ওষুধ, বাড়ি ভাড়া, আরও কত রকমের খরচ। বর্তমান বাজারে টিউশনি করে সংসার চালানো যে খুব কঠিন। তবুও সব জায়গা থেকে বেতন পেলে মোটামুটি চলে যায় তাদের। কিন্তু এই মাসে কি করবে সে? এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে পৌঁছালো আরশি। ভেতরে প্রবেশ করে দেখলো বড় গাছতলায় বসে আছে তার বন্ধু মহলের সবাই। আরশি ওদের দিকে এগিয়ে চলল। আরশিকে দেখতেই বন্ধু মহলের সবার মুখ মলিন হয়ে গেল। তাদের আরশির মলিন মুখটা দেখলেই কষ্ট লাগে। নিজেদের ব্যর্থ মনে হয়, কারণ তারা আরশির জন্য কিছুই করতে পারে না। এই তো মাত্র কয়েকদিনেই মেয়েটা কেমন শুকিয়ে গেছে। উজ্জ্বল ফুটফুটে চেহারাটা উজ্জ্বলতা হারিয়েছে। সারাক্ষণ মলিন মুখে থাকে আরশি। তারা কত রকমের চেষ্টা করেছে আরশিকে হাসানোর, কিন্তু মেয়েটা জোর করে হাসে। আগের মতো প্রাণবন্ত হাসি আর হাসে না। মন আর মোহনা 2 পাশে সরে যেতেই মাঝখানে বসলো আরশি। ওদের সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমার তো অনার্স কমপ্লিট হয়নি। আমি কি এই কোয়ালিফিকেশন নিয়ে মোটামুটি স্যালারি কোনো চাকরি পেতে পারি? আমি ভাবছি টিউশনি করা ছেড়ে দিব। টিউশনি আজ আছে কাল নেই। মোটামুটি একটা জব পেলে ভালো হতো। আমি তো নিউজ পেপার রাখি না। তোরা একটু কষ্ট করে খোঁজ খবর রাখিস এই কোয়ালিফিকেশনে কোনো পদে চাকরির বিজ্ঞপ্তি দেয় কিনা।
আরশির কথায় সবাই মাথা দুলালো। তারা অবশ্যই খোঁজ নেবে। তারা সবাই বুঝতে পেরেছে আরশি নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়েছে, কিন্তু তাদের বলছে না। তারা চাইলে আরশিকে আর্থিকভাবে সহায়তা করতে পারে, কিন্তু আরশির আত্মসম্মানবোধ সম্পর্কে এতদিন সবার ধারণা হয়ে গেছে। আরশি এমন মেয়ে যে না খেয়ে মরে যাবে, কিন্তু কারোর দয়ায় করুণা নেবে না, কারোর সামনে হাত পাতবে না। তার আত্মসম্মানবোধ প্রখর। ক্লান্ত দেহ কোনো রকমে টেনে বাড়ি ফিরল আরশি। আজকাল ভীষণ ক্লান্ত হয়ে যায় সে। তার মানসিক বলটা যেন সে কোথাও হারিয়ে ফেলেছে। নিজের রুমে যাওয়ার আগে মায়ের রুমে একবার উকি দিল আরশি। তিনি একটা ছবি হাতে নিয়ে কি যেন বিড়বিড় করছেন। ছবিটা আরশির বাবার। মাকে এভাবে দেখে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো আরশি। তার মায়ের রুটিনই তো এটা, হয় ওষুধের প্রভাবে ঘুমান, আর জেগে থাকলে স্বামীর ছবি বুকে নিয়ে কত শত কথা বলেন, অভিযোগ করেন, কখনো হাসেন আবার কখনো কাঁদেন। আরশি নিজের রুমে এসে ব্যাগটা বিছানার উপর রেখে অনেক কষ্টে পা চালিয়ে ওয়াশরুমে গেল। এখন শাওয়ার নেওয়া তার জন্য খুব জরুরি হয়ে গেছে। শাওয়ার নিলে যদি শরীর মন একটু ফ্রেশ লাগে। রিফা বাইরের রুমে ফ্লোরে বসে কাপড়ের সুতার কাজ করছে। পাশের বাসার কার কাছ থেকে যেন সুতার কাজ নিয়ে এসেছে। আর সে অনেকবার মানা করেছিল, কিন্তু রিফার এক কথা, সারাদিন ফাঁকা বসে থাকতে তার ভাল লাগে না। এসব টুকটাক কাজ করলে তার সময়ও কেটে যাবে আর কিছু টাকাও আসবে। কষ্ট লাগে আরশির। সে তো চেয়েছিল রিফাকে একটা সুন্দর জীবন দিতে, তো মেয়েটাও তার কারণে কষ্ট পাচ্ছে। নিজেকে ব্যর্থ মনে হয় আরশির। সে জানে রিফা কোনো কাজ করছে। শাওয়ার নিয়ে বের হয়ে পড়তে বসলো আরশি, কিন্তু পড়াতেও আজকাল ভালোভাবে মন বসাতে পারে না। মনে যে শান্তি নেই। যদি নিজের কষ্টটা কাউকে দেখাতে পারতো, কারোর সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারতো, তাহলে শান্তি লাগতো হয়তো। কিন্তু তার ক্ষেত্রে নিজের দুর্বলতা, কষ্ট, অনুভূতি কাউকে দেখানো যে নিষিদ্ধ। ফোনের দিকে চোখ যেতে আবরারের কথা মনে পড়লো আরশি। আজ 1 সপ্তাহ যাবৎ আবরারের কোনো খোঁজ নেই। হয়তো নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে সে। আরশি আবরারকে মনে করতে চায় না, তবুও কেন যেন না চাইতেও মনের মাঝে আশা জাগে। মনে হয় আজ বুঝি আবরার তাকে ফোন দিবে, তার সাথে ঝগড়া করবে। কিন্তু এসব যে আর হওয়ার নাই। তার ছেলের হাসি হাসলো আরশি। সে কত বড় বোকা হলে ভেবেছিল আবরারের মতো একজন তার মতো একটা মেয়ের প্রেমে পড়বে। আর সে নিজের মাথা ঝাঁকালো, যেন আবরারের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে চায়। সে নিজেকে বুঝায় তাকে অনেক অনেক পড়তে হবে, এছাড়া তার কোনো গতি নেই। এসব প্রেম ভালোবাসা তার জন্য বারণ। বড় নামকরা একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে আরশি। বিশাল বড় দালান। আর সে আন্দাজ করে ধরে নিল 20-25 তলা হবে। সম্পূর্ণ বিল্ডিংয়ের সামনে সাইজ কার্ড দ্বারা তৈরি। বিল্ডিংয়ের ডিজাইন দেখে স্পষ্ট বোঝা যায় এটা তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। বিশাল দালানের মাঝামাঝি অংশে বড় করে লেখা এবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজ না চাইতেও প্রচুর নার্ভাস আরশি। ভেতরে যেতেও তার হাত পা কাঁপছে। এই প্রতিষ্ঠানের খোঁজ সে আহিয়ানের কাছ থেকে পেয়েছে। সে চাকরি খুঁজছে এটা বলে আসার পরের দিন ভার্সিটিতে গেলে আহি তাকে নিউজ পেপারের একটা কাটা অংশ দেয়, যেখানে এই কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা বেশ কয়েকজন নিবে নিজেদের কোম্পানিতে। আহি আরও জানায় এটা অনেক বড় আর জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান, আর যেভাবে দিনকে দিন উন্নতি করছে তাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের জায়গা নিতে বেশি সময় লাগবে না হয়তো। এই প্রতিষ্ঠান নাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনের থেকে বেশি পরিশ্রম, মেধা আর ধৈর্যকে গুরুত্ব দেয়। তার চেয়ে বড় কথা, এখানে জব পেলে আরশি চাকরির পাশাপাশি ভার্সিটির ক্লাসগুলো করতে পারবে। তাদের দুটো শিফট আছে, একটা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর একটা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। আরশি দ্বিতীয় শিফটে করলে ভার্সিটির ক্লাস করে ওখানে যেতে পারবে। 2 দিন আগে একটা রিটেন পরীক্ষাও দিয়েছে আরশি, তাতে পাশ করে যাওয়ায় আজ ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তাকে। আরশি একটা শুকনো ঢোক গিলে ভেতরে প্রবেশ করলো। ভেতরটা দেখে মন জুড়িয়ে গেল আরশির। এমন একটা জায়গায় তো সবাই জব করতে চায়। সবকিছু অত্যন্ত সুন্দর। রিসেপশন থেকে আরশিকে জানিয়ে দেওয়া হলো ইন্টারভিউ 5ম তলায় হচ্ছে। আরশি লিফটে চড়ে 5ম তলায় আসলো। এসে দেখলো আরও অনেক প্রার্থী অপেক্ষা করছে। সবাই তার চেয়ে বড় আর অভিজ্ঞ হবে দেখেই বোঝা যাচ্ছে। একটা চেয়ারে চুপটি করে বসলো সে। ভয়ে বুকের মাঝে টিপ টিপ করছে তার। ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার জন্য বেশি সময় পায়নি সে। আরশির মনে হচ্ছে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সে ভেতরে গিয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে না। এক নাগাড়ে হাতে হাত ঘষছে আরশি আর নিজেকে বোঝাচ্ছে তাকে পারতেই হবে। প্রায় আধ ঘন্টা পর আরশির সিরিয়াল আসলো। ধীর পেয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো সে। কিন্তু চেয়ারে বসে থাকা লোকটাকে দেখে ভীষণ অবাক হলো আরশি, কারণ লোকটা আর কেউ নয় বরং আবরারের বাবা আব্বাস আহমেদ। আরশিকে ভীত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিলেন আব্বাস আহমেদ। আদুরি কণ্ঠে বললেন, নার্ভাস হওয়ার কিছু নেই, তুমি চেয়ারে বসো মামুনি। আব্বাস আহমেদের মুখে মামুনি ডাক শুনে হালকা কেঁপে উঠল আরশি। কত বছর পর কেউ তাকে আদর করে মামুনি বলে ডাকলো। তার আব্বুও তো তাকে মামুনি বলতো। চোখে পানি আসতে চাইলো, নিজেকে কন্ট্রোল করলো আরশি। মৃদু হাসি দিয়ে চেয়ার টেনে বসে পড়লো। আব্বাস আহমেদ হাসি হাসি মুখে বললেন, তোমাকে মামুনি বললাম, কিছু মনে করো না। ভুল না হলে তুমি আমার মেয়ের বয়সী হবে। আর তোমার চোখ মুখের অবস্থা দেখে নিউ ক্যান্ডিডেট মনে হচ্ছে। আরশি আলতো করে মাথা নাড়ালো। লোকটার চমৎকার হাসি দেখে আর এত সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল আরশি।
আরশির মনের ভয়গুলো যেন কোথাও উবে গেছে। আব্বাস আহমেদের ব্যবহার, আব্বাস আহমেদ আরশির কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চাইলেন। সব চেক করে বেশ অনেকগুলো প্রশ্ন করলেন আরশিকে। আরশি দু একটা ছাড়া বাকি সব প্রশ্নের সুন্দর মতো উত্তর করলো। প্রশ্ন পর্ব শেষ হতেই তিনি নিজের চেয়ারে হেলান দিয়ে বসলেন। আরশিকে জিজ্ঞাসা করলেন, অনার্স কমপ্লিট না করে চাকরি করতে চাওয়ার কারণটা কি জানতে পারি? আরশি ছোট একটা শ্বাস ফেলে বলল, পার্সোনাল প্রবলেম স্যার। আমি চাই না কেউ আমার সমস্যা শুনে আমাকে করুণা করুক। নিজ যোগ্যতায় চাকরি না পেলেও আমার আফসোস নেই, তাই এই ব্যাপারটা খোলাসা করতে পারলাম না, দুঃখিত। কথা শেষ করে মাথা নিচু করে ফেললো আরশি। তার মনে হচ্ছে সে হয়তো মানুষটার সাথে বেয়াদবি করে ফেলেছে। অন্যদিকে আরশির কথায় আরশির চরিত্র সম্পর্কে আন্দাজ করে ফেললেন আব্বাস আহমেদ। আরশির স্ট্রং পার্সোনালিটি দেখে মুগ্ধ হলেন তিনি। উৎফুল্ল কণ্ঠে বললেন, ইউ আর সিলেক্টেড। কথাটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো আরশি। আব্বাস আহমেদ হেসে দিয়ে বললেন, ইয়েস, তুমি ঠিক শুনেছো। তুমি এই মাস থেকে কি আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবে। আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না। কাজের ক্ষেত্রে নিজের বেস্টটা দিবে। আমি তোমাকে তোমার যোগ্যতা দেখেই চাকরি দিলাম। এবার তোমার দায়িত্ব নিজের কাজের মাধ্যমে এটা প্রমাণ করা যে আমি তোমাকে চাকরি দিয়ে কোনো ভুল করিনি। আরশি আনন্দে মাথা ছাকালো, কণ্ঠে কৃতজ্ঞতা মিশিয়ে বলল, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আব্বাস আহমেদ হাসলেন, বললেন, আমি ম্যানেজারকে জানিয়ে দিচ্ছি, উনি তোমাকে সব বুঝিয়ে দেবে। আরশি আব্বাস আহমেদকে আরও একবার ধন্যবাদ জানিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। আরশি বেরিয়ে আসতেই ম্যানেজার আরশিকে অনেক কিছু বুঝিয়ে দিলেন আর বললেন বাকিটা আগামীকাল বোঝাবেন। আরশি খুশি মনে অফিস থেকে বেরিয়ে আসলো। আজ সে অনেক অনেক খুশি। ম্যানেজারের কাছে শুনেছে প্রথম বেতন 30,000, পরবর্তীতে কাজ দেখে এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পাবে। এতেই খুশি আরশি। 30,000 কম নেয়। হার্ষি সোজা ভার্সিটিতে চলে আসলো। আজ ক্লাস মিস দিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। এসে দেখলো এখনো ক্লাস চলছে। তো ক্যান্টিনে বসে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করবে ভাবলো। ক্যান্টিনে গিয়ে 1 কাপ চা অর্ডার করলো আরশি। গালে হাত দিয়ে ভাবতে লাগলো, আচ্ছা, আমার কি আবার এমপি সাহেবের সাথে দেখা হবে? এমপি সাহেব আসবেন অফিসে? ধুর, কি সব ভাবছি। উনি নিজের রাজনীতি ছেড়ে অফিসে কেন আসবেন? অফিসটা তো ওনার বাবাই চালায় হয়তো, তাই তো উনি ইন্টারভিউ নিলেন। আরশি মুখ বাঁকা করে বিড়বিড় করলো, আর এমপি সাহেব আসলেও আমার কি? যদি আসেও ওনার সামনে যাব না, টেবিলের চিপায় মুখ লুকিয়ে থাকবো। তা ওই অসভ্য এমপির সামনে যাবো না। আরশির ভাবনার মাঝে কেউ তার মাথায় একটা চাটি মারলো। আরশির চোখ রাঙিয়ে তাকালো চাটি মারা ব্যক্তির দিকে, কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, আবির। আবির আরশির তাকানো দেখে গা জ্বালানি একটা হাসি দিল। তারপর আরশির পাশে বসে পড়লো। বাকিরা হুড়মুড় করে বাকি সিটগুলো দখল করে নিল। আহি চোখ বড় বড় করে আরশিকে জিজ্ঞাসা করলো, কি রে দোস্ত, তুই না ইন্টারভিউ দিতে গেছিলি? চাকরি হয়েছে তোর? বাকিরা উৎসাহী চোখে তাকিয়ে আছে আরশির দিকে। আরশি মাথা নত করে মুখটা লাল টকটকে করে বলল, আসলে আরশির এক্সপ্রেশন দেখে সবাই ভয় পেয়ে গেল। ভাবলো চাকরি হয়নি হয়তো। সবাই মুখ গোমরা করে ফেললো। ওদের এভাবে হতাশ হয়ে দেখে মিটিমিটি করে হাসলো আরশি। এবার একটু জোরে হেসেই বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আরশির চাকরি হয়ে গেছে শুনে খুশিতে চোখ ঝলমল করে উঠল সবার। মোহনা আর আহি তো এক লাফে সিট থেকে উঠে এসে আরশিকে দুপাশ থেকে জড়িয়ে ধরলো। আহি খুশিতে গদগদ হয়ে বলল, কনগ্রাচুলেশনস দোস্ত, তুই তো আমাদের ভয়ে পাইয়ে দিয়েছিলি। আবির আরশির মাথায় আরেকটা চাটি মেরে বলল, আরো শালার ঝাড়ুর চাকরি তো পাইয়া গেছস, এবার ট্রিট দে আমাদের। আরশি চোখ পাকিয়ে তাকালো আবিরের দিকে। ধুমধাম 2টা কিলও বসিয়ে দিল ওর পিঠে। রাহুলে এসে 2টা কিল দিল। আবির নিজের পিঠ ডলতে ডলতে কাদো কাদো কণ্ঠে বলল, ওই রাহুলের বাচ্চা, তুই কিল দিলি কেন? রাহুল গাল ফুলিয়ে বলল, তুই আমার দেওয়া নাম নিয়ে নিলি কেন? এই নামে আমি রাখবো, তুই না, বুঝলে? মন ওদের থামিয়ে বলল, আরে থাম তোরা ভাই। আরশি, এটা বল, কোম্পানি কেমন লেগেছে তোর? আরশি আলতো হেসে বলল, অনেক ভালো, বিশেষ করে কোম্পানির মালিক, তার ব্যবহার মুগ্ধ করার মতো। জানিস, আমি নার্ভাস হচ্ছিলাম দেখে এত সুন্দর করে কথা বললো যে আমার নার্ভাসনেস সব উধাও হয়ে গেল। এত ভালো মালিক হলে আর কি লাগে। সবাই খুশি হলো আরশির জন্য। আবির আবার বলে বসলো, ট্রিট দে দোস্ত, তোর জন্য অনেক অনেক দোয়া দিব। আরশি বাঁকা চোখে তাকিয়ে বলল, চাকরি পেয়েছি মাত্র, এখনো স্যালারি পাইনি। আবির 32 দাঁত বের করে বলল, আপাতত চা ট্রিট দে, স্যালারি পাইলে লাঞ্চ ট্রিট নিমু। আরশি হেসে সবার জন্য চা অর্ডার করলো। আজ সে অনেক খুশি, চা ট্রিট দেয়াই যায়।
কোমরে কারো শক্ত হাতের স্পর্শ পড়ায় কেঁপে উঠল আশি। বন্ধ চোখের পাতাও মৃদু কেঁপে উঠল তার। নাসারণ্ডে ভেসে আসলো পরিচিত এক ঘ্রাণ। তাড়াহুড়ো করে লিফটে ঢোকার চক্করে কারোর সাথে সে এভাবে ধাক্কা লেগে যাবে বুঝতে পারেনি আশি। ঘাড়ির সামনের ব্যক্তির গরম নিঃশ্বাস আশ্রে পড়ায় পিটপিট করে চোখ খুলল আশি। মাথাটা উঁচু করতেই চোখের সামনে ভেসে উঠল পরিচিত এক মুখ। তার দিকে অদ্ভুত নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ অবাক হলো আশি আবরারকে এই সময় অফিসে দেখে। আবরারের এমন দৃষ্টিতেও যেন কম্পিত হলো তার দেহ মন। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচি করতেই আরো শক্ত করে আশির কোমর চেপে ধরল আবরার। এতে করে আবরার আরো কাছাকাছি চলে আসলো আশি। আবরারের গরম নিঃশ্বাস এবার তার সারা মুখে বিচরণ করছে। বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে আশির। মনে হচ্ছে কেউ তাকে অবশ করে ফেলছে। আবরার আশির চোখে চোখ রেখেই ফিসফিস করে বলল, আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে আসলে মিস অদ্ভুত চোখওয়ালি। আবরারের প্রশ্নেই কপাল কুঁচকে আসলো আশির। সে কবে আবরারের পিছু নিল। আশি এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি দিনকে দিন আরো লুচু আর অসভ্য হচ্ছেন এমপি সাহেব। এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে একটা মেয়েকে স্পর্শ করছেন, লজ্জা করে না? কথা শেষ করে আশেপাশে চোখ বুলালো আরশি। তেমন কেউ নেই লিফটের কাছাকাছি। কেউ খেয়াল করেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এবার আসি নিজের কথার বিপরীতে আবরারের কাছ থেকে কিছু কথা শোনার জন্য প্রস্তুত হলো। কারণ ধাক্কাটা তার তাড়াহুড়ো করার কারণেই লেগেছে। আর আবরার না ধরলে এতক্ষণে সে ফ্লোরে অবস্থান করত। অন্যদিকে আরশির কোনো কথা যেন আবরারের কানে ঢুকেনি। সে তো এক দৃষ্টিতে আরশিকে পরখ করতে ব্যস্ত। আরশিকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করতে আবরারের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। আবরারের কাছ থেকে কিছুটা দূরে অবস্থান করায় শব্দটা আরশির কর্ণকুহারে পৌঁছালো না। আরশির কাজল টানা চোখের দিকে এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরার। আরশি আবরারের চোখের সামনে হাত নাড়াতেই পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো সে। আরশি এক ভুরু উঁচু করে জিজ্ঞাসা করলো, ঠিক আছেন তো এমপি সাহেব, নাকি মাথা গেছে? একা একা কি বিড়বিড় করছেন? আবরার নিচের বুকের বাম পাশে এক হাত রেখে বলল, না ঠিক নেই মিস অদ্ভুত চোখওয়ালি। এক শুভ্র পরীকে দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তাই তো তাকে দেখে মুখকে কন্ট্রোল করতে পারলাম না। আপনি মাশাআল্লাহ শব্দটা বেরিয়ে আসলো। আর কারোর নজর যেন না পড়ে তার উপর। আবরারের কথা শেষ হতেই আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবরারের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। আজ সে একটা সাদা সালোয়ার কামিজ পরে এসেছে, তাই আবরার শুভ্র রং উল্লেখ করায় একবার নিজের দিকে তাকিয়ে নিল সে। মনে মনে ভাবলো, আচ্ছা এমপি সাহেব কি আমার কথা বলছেন? উনি কি আমার প্রশংসা করলো, নাকি আমি কালা মানুষ হয়ে সাদা রং পরায় ব্যঙ্গ করলো? আরশির ভাবনার মাঝে তড়ি মারল আবরার। বাঁকা হেসে বলল, তোমাকে উদ্দেশ্য করে কিন্তু কিছু বলিনি মিস অদ্ভুত চোখওয়ালি। ভুলেও এই ভুল ভেবো না। আমি তো আমার শুভ্র পরীর কথা বললাম। তাকে দেখে আজ আমার মাথা ঠিক নেই, হ্যাং খেয়ে আছি এখনো। আরশি মুখ বাঁকিয়ে বলল, বুঝতে পেরেছি। আর আমি মোটেও ওইসব ভুলভাল ভাবি না। আরশির কথা না বাড়িয়ে লিফটে প্রবেশ করলো। আরশি প্রবেশ করতে আবরারও লিফটে ঢুকে গেল। আবরার লিফটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সোজা চোখে আরশির দিকে তাকিয়ে আছে। আবরার এভাবে তাকিয়ে থাকায় বিরক্ত হলো আরশি। নাক মুখ কুচকে বলল, সমস্যা কি এমপি সাহেব? এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি? আর আপনার না কোন শুভ্র না টুভ্র পরী আছে? তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গিয়ে নিজের শুভ্র পরীকে দেখুন। হুট করে বাঁকা হাসি দিয়ে আরশির দিকে এক ঝটকায় এগিয়ে আসলো আবরার। আরশির দুপাশে হাত রেখে কিছুটা ঝুঁকতেই মুখ ঘুরিয়ে নিল আরশি। আবরার আরশির কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু আমার শুভ্র পরীর মতো কাউকে তো দেখিনি। সে তো সবার থেকে আলাদা, একদম ভিন্ন। আর আমি নিজের শুভ্র পরীকেই তো দেখছি। আই মিন সে তো আমার সামনে নেই, তাই তোমাকে শুভ্র পোশাকে দেখে তোমার মাঝে তাকে কল্পনা করছি। আবরার কথা শেষ করে যেভাবে এক ঝটকায় কাছে এসেছিল ঠিক সেভাবেই দূরে সরে গেল। এতক্ষণ যেন দম আটকে রেখেছিল আরশি। আবরার দূরে যেতেই আটকে রাখা দম ছাড়ল সে। আবরারের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ফাজলামি করছেন আমার সাথে? আবরার ঠোঁট উল্টে বলল, অবশ্যই। তুমি আবার নিজেকে আমার শুভ্রপরী ভাবা শুরু করো না যেন। কোথায় তুমি আর কোথায় আমার শুভ্রপরী? জানো সে কতটা সুন্দর? আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী সে। তার আখি জোড়ার কথা আর কি বলবো। তার ওই আখি জোড়াতে মত্ত হয়েই তো আমি ভালোবাসাকে বুঝতে শিখেছি। তার সেই মারাত্মক আখি জোড়ায় যখন সে কাজল টানে, তখন সেই আখি জোড়ার দিকে একবার তাকালে দৃষ্টি সরানো মুশকিল হয়ে যায়। তার ডাগর ডাগর আখি জোড়ার ধারালো চাহনি আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দেয়। শুভ্র পোশাকে তাকে কতটা পবিত্র স্নিগ্ধ লাগছিল জানো? ইচ্ছে করছিল সারা জীবন তার দিকে তাকিয়েই থাকি,
কিন্তু সে তাকাতে দিলে তো। শেষ কথাটা আফসোসের সাথে বলল আবরার। আবরারের মুখে অন্য একটা মেয়ের এত প্রশংসা শুনে কেন যেন ভালো লাগলো না আরশির। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যি কি এমপি সাহেবের কোনো শুভ্র পরী আছে? উনি কি সেই মেয়েকে ভালোবাসে? কে হতে পারে সেই মেয়ে যার এত এত প্রশংসা করছেন উনি? আবরার আরশির ভাবনার মাঝে বলে উঠল, বাই দ্য ওয়ে, মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি আবার আমার শুভ্রপরীকে হিংসা করছো না তো? আরশি রেগে তাকালো আবরারের দিকে, এক আঙ্গুল তাক করে বলল, আমি মোটেও আপনার শুভ্রপরী টুভ্রপরীকে হিংসা করছি না, তবে আপনি আমার মাঝে নিজের শুভ্রপরীকে কল্পনা করা বন্ধ করুন, নয়তো তার সাথে দেখা হলে বলে দিব আপনি অন্য মেয়ের মাঝে তাকে খোঁজেন। আবরার হাই তুলে বলল, আমার শুভ্রপরী তোমার মতো হিংসুটে না, বুঝলে মেয়ে? তাকে এসব বললেও সে রাগ করবে না, তাই তুমি তাকে অবশ্যই বলতে পারো, আমি অনুমতি দিলাম। লিফট কাঙ্ক্ষিত ফ্লোরে থামতে আর কথা না বাড়িয়ে আবরারের আগে লিফট থেকে বেরিয়ে আসলো আরশি। মিস আরশি। দু কদম আগাতেই আবরারের ডাকে থেমে গেল আরশি। আবরারের মুখে আরশি নামটা শুনে অবাক হলো সে। আবরার তো কখনো তাকে আরশি বলে ডাকে না। আরশি অবাক ভাব নিয়ে আবরারের দিকে ফিরল। আবরার আরশির সামনে এসে জিজ্ঞাসা করলো, মিস আরশি, তুমি এই অফিসে কি করছো তা তো বললে না? আরশি ছোট করে বলল। আমি এখানে জব পেয়েছি। আরশির জবাব দিয়েই আবার উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি এখানে কি করছেন এমপি সাহেব? আবরার গভীর কণ্ঠে বলল, আমার অফিসে আমি তো আসবো, তাই নয় কি? আর এখানে আমি তোমার এমপি সাহেব নই, বস হই তোমার, তাই স্যার বলে ডাকবে। আবরার আর না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে গেল। আবরারের রুট ব্যবহারে কষ্ট পেল আরশি। যে আনন্দের সাথে প্রথম দিন অফিসে এসেছিল, সব আনন্দ যেন এক নিমিষে গায়েব হয়ে গেল। মনে মনে ভাবল, এমপি সাহেব এত রুড বিহেভ করলেন কেন? অসভ্য বদ খারাপ লোক একটা, যখন যেমন খুশি তেমন আচরণ করে। ওয়েট, আমার না টেবিলের চিপায় লুকানোর কথা ছিল, যে কোনো মূল্যে তার সামনে না পড়ার কথা ছিল, কিন্তু দেখো বাজে লোক একটা প্রথম দিনেই সামনে চলে আসলো, আমাকে লুকানোর সুযোগটাও দিল না। আর এখন তো তার কোনো শুভ্র না কল্যাপরীর আমদানি হয়েছে আবার। আরশির আকাশ পাতাল ভাবনার মাঝে ম্যানেজার এসে জানিয়ে গেল আবরার তাকে কেবিনে ডাকছে। আরশি ম্যানেজারের পিছু পিছু আবরারের কেবিনে গেল। গিয়ে দেখলো নতুন সবাই সেখানে উপস্থিত। আবরার সবার সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজওয়াদ আবরার। এই অফিসটা আমার বাবার, কিন্তু তিনি অসুস্থ হয় আমাকে এই কোম্পানির পেছনে দৈনিক কিছুটা সময় দিতে হবে। তো আপনাদের সবার সাথে পরিচিত হওয়া যাক। সবাই একে একে নিজের সম্পর্কে কিছু বলুন। সবাই নিজেদের নাম পরিচয় বলতে লাগলো। আরশি এক কোণে দাঁড়িয়ে মেয়েদের রং ঢং দেখছে। এক একজন আবরারকে দেখিয়ে ঢং করে করে কথা বলছে। তবে সবাই এক নয়, কিছু কিছু ভদ্র মেয়েও আছে। আরশির পালা আসতে সে নম্র কণ্ঠে বলল, আমি আরশি রহমান। বাস এতটুকুই। আবরার এমন ভাব করলো যেন আজ প্রথম আরশিকে দেখছে সে। আরশি গোমরা মুখে তাকিয়ে তাকিয়ে সবটা দেখতে লাগলো। পরিচয় পর্ব শেষ হতে আবরার সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি আশা রাখছি আপনারা সবাই মন দিয়ে কাজ করবেন। আর আমাকে যতটা ভালো দেখছেন আমি কিন্তু ততটা নই। কাজে কোনো রকম ভুল আমার মোটেও পছন্দ নয়। সো এভরিওয়ান বি কেয়ারফুল। কোনো কিছু না বুঝতে পারলে মিস প্রিয়ার কাছ থেকে বুঝে নেবেন, ভুল যেন না হয়। মিস প্রিয়া। আবরারের ডাকে রেসপন্স করলো একটা মেয়ে। আরশি তাকালো মেয়েটার দিকে। ভীষণ স্টাইলিশ মেয়েটা, পরনে শার্ট প্যান্ট, চুল সুন্দর করে রং করা, দেখতেও বেশ সুন্দরী। আবরার প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি ওদের সবাইকে কাজে সাহায্য করবেন, না বুঝলে বুঝিয়ে দেবেন। প্রিয়া মেয়েটা ঠোঁটে লম্বা একটা হাসি টেনে বলল, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ওদের সব বুঝিয়ে দিব। আরশি প্রিয়ার দিকেই তাকিয়েছিল। প্রিয়া তাকাতেই চোখাচোখি হলো দুজনের। প্রিয়া মেয়েটা আরশিকে কেমন যেন একটা খাইয়া ফালাবো টাইপ লুক দিল। এমন লোকের মানে বুঝলো না আরশি। এই মেয়েকে তো সে এখনই প্রথম দেখলো, তাহলে এই মেয়ে তার দিকে এভাবে তাকাচ্ছে কেন ভাবতে লাগলো আরশি। আবরার সবাইকে উদ্দেশ্য করে বলল, এবার আপনারা যেতে পারেন। সবাই সমস্যারে স্যার বলে একে একে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আরশিও বের হচ্ছিল, এমন সময় আবরার ডেকে উঠলো। মিস আরুষি। আরশি আবার ফিরে আসলো আগের জায়গায়। আবরার নিজের ল্যাপটপে কিছু একটা দেখতে দেখতে কড়া কণ্ঠে বলল, লেট করা আমি মোটেও পছন্দ করি না। ভবিষ্যতে কখনো লেট করে আসবেন না। এবার নিজের কাজে যেতে পারেন।
ভীষণ অপমান বোধ করলো আরশি। সে কখনোই কোনো কাজে লেট করে না, কিন্তু ভার্সিটি থেকে ক্লাস করে অফিসে আসতে লেট হয়ে গিয়েছে তাও সময়ের আগে পৌঁছে যেত। আবরারের সাথে বকবক করেই তো 2 মিনিট লেট করলো সে। আর সে ঠিক করলো সে অফিসের কাজ ছাড়া আবরারের সাথে আর একটাও বাড়তি কথা বলবে না। ম্যানেজার আরশিকে তার ডেস্ক দেখিয়ে দিল। আরশি ডেস্কে বসে কাজ করতে শুরু করলো। মনোযোগ দিয়ে কাজ বোঝার চেষ্টা করছে সে। এর মাঝে ডেস্কের সামনে কেউ আছে বুঝতে পেরে মাথা তুলল আরশি। দেখলো প্রিয়া নামক মেয়েটা তার ডেস্কের উপর 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে রেগে আছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। প্রিয়া রাগী কণ্ঠে বলল, দেখে তো ভোলা ভালা মনে হয়, অথচ আসতে না আসতেই আবরার স্যারের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লে। আরশি প্রিয়ার কথা থেকে ধারণা করে নিল সে লিফটের সামনের ঘটনা দেখছে হয়তো। আরশি চোখ ছোট ছোট করেই উত্তর দিল, কে বলেছে আমি ভোলা ভালা? আমি তো মোটেও ভোলা ভালা নই। আর আমি আবরার স্যারের গায়ে পড়ি বা তার কোলে উঠে বসে থাকি, তাতে আপনার কি? আরশির উত্তরে প্রিয়া যেন আরো রেগে গেল। ফোঁস করতে করতে বলল, তোমাদের মতো 3rd ক্লাস মেয়েরা পারোই তো এটা। ভোলা ভালা সেজে বড়লোক ছেলেদের ফাঁসানোই তো তোমাদের কাজ। আরশি গালে হাত দিয়ে বলল, আমি না হয় 3rd ক্লাস, কিন্তু আপনি তো 1st ক্লাস মানুষ, তাই না আফা? তাহলে এভাবে গায়ে পড়ে আজেরা ঝগড়া করছেন কেন? আর আমাদের মধ্যে গুণ আছে বুঝলেন, তাই তো বড়লোক ছেলেরা ফেসে যায়। কিন্তু আপনার মধ্যে মনে হয় কোনো গুণ টুন নাই, পুরাই বেগুন আপনি। তবে শিখতে চাইলে আমাকে বলিয়েন, আমি শেখাই দিব না। প্রিয়া আরশির টেবিলে থাবা মেরে বলল, ইউ বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার সাথে তর্ক করার? আরশি হাই তুলে বলল, আপনার তো অনেক আদব আফা। তাহলে শুধু শুধু ঝগড়ুটে মহিলার মতো ঝগড়া করছেন কেন? আপনার এত সমস্যা হলে আপনার স্যারের কাছে যান, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কেন একটা 3rd ক্লাস মেয়েকে ধরতে গেলেন। আপনি না জিজ্ঞেস করতে পারলে আমাকে বলুন, আমি আপনার পক্ষ থেকে জিজ্ঞেস করে আসছি। আবরারের কাছে যাওয়ার কথা বলতেই মুখ শুকিয়ে গেল প্রিয়ার। বাইরে যতই বাহাদুরি দেখাক না কেন, সেও আবরারকে ভীষণ ভয় পায়। অথচ এই মেয়েকে দেখো কিভাবে ড্যাং ড্যাং করে আবরারের কাছে যেতে চাচ্ছে। প্রিয়া আরশির দিকে আঙ্গুল তাক করে বলল, তুমি জানো আমি কে? আমি চাইলে এক্ষুনি তোমার চাকরি কেড়ে নিতে পারি। আরশি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, কেন আপনি জানেন না আপনি কে? আমার জানা মতে আপনি প্রিয়া, যে এই মুহূর্তে ঝগড়ুটে মহিলার মতো আমার সাথে ঝগড়া করছে। আর চাকরি কেড়ে নেয়ার ভয় আমাকে দেখাতে আসবেন না। আমার ভাগ্যে যা আছে তা আপনি 1000 চেষ্টা করেও কেড়ে নিতে পারবেন না, আর যেটা নেই সেটা আমি 1000 চেষ্টা করলেও ধরে রাখতে পারবো না। আরশির আশেপাশে সবাই হা করে নিজেদের কাজ বাদ দিয়ে তামাশা দেখছে। তাদের মধ্যে অধিকাংশ প্রিয়া মেয়েটাকে ভয় পায়, কারণ প্রিয়া মেয়েটা কথায় কথায় চাকরি কেড়ে নেওয়ার থ্রেট দেয়। আর যেহেতু সে সিনিয়র, তার জন্য চাকরি কেড়ে নেওয়া খুব একটা কঠিন না। এই ফ্লোরটা তার কথাই চলে, তাই তো সবাই চাইলেও প্রিয়ার উপর কিছু বলতে পারে না। আরশিকে প্রিয়ার কথার উচিত জবাব দিতে দেখে পুরনো কর্মীরা ভীষণ মজা পাচ্ছে। আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে তাদের, কিন্তু তাদের আবার আফসোসও হচ্ছে আরশির চাকরির জন্য। বেচারি আজকে প্রথম দিন, আর নতুনটা তো হা করে সব পিলছে। কি হচ্ছে এখানে? আবরারের কঠিন গম্ভীর ঘটে থতমত খেলো মিস প্রিয়া। আরো কিছু বলতে চাইছিল সে, কিন্তু আবরারের কথায় মুখ দিয়ে আর কিছু বের হলো না। আর সে কিছু বলার আগে সে আবরারের কাছে গিয়ে ন্যাকামি করে বলতে লাগলো, দেখুন না স্যার, এই বেয়াদব মেয়েটা আসতে না আসতেই আমার সাথে তর্ক করছে, কোনো ম্যানার্স নেই। আরশি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়ার দিকে। দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে সে। প্রিয়া আরশির দিকে আঙুল তাক করে বলল, দেখুন এখনো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। বাবা মা মনে হয় কোনো আদব কায়দা শিখায়নি। এই একটা কথাই যথেষ্ট ছিল আরশিকে হিংস্র করে তোলার জন্য। আর সে রাগে প্রিয়াকে কিছু কড়া কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগে আমরা শীতল কণ্ঠে বলল, মিস প্রিয়া, আপনি বাকিদেরটা দেখুন। আপনার মতে উনি বেয়াদব, তাই তো? ওনাকে সামলানোর দায়িত্ব আমার। মিস আরুষি, আপনি একটু আমার কেবিনে আসুন। আমরা চলে গেল। আরশি যেতে নিলে সামনে আসলো প্রিয়া। শয়তানি হাসিতে ফিসফিস করে বলল, এবার আমার সাথে বেয়াদবি করার ফল পাবে। তোমার চাকরি গেল বলে, যাও যাও। আরশি প্রিয়াকে পাশ কাটিয়ে আবরারের কেবিনে আসলো। আবরার আরশির কাছাকাছি দাঁড়িয়ে বলল, তুমি এত ঝগড়ুটে কেন মিস অদ্ভুত চোখওয়ালি? সবার সাথে কথা বলে নিজের মুখ খারাপ করতে নেই। প্রথম দিনে এই অবস্থা হলে কিভাবে হবে বলো তো? আরশি ধারালো চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করছে তার। প্রিয়াকে কিছু বলতে না পেরে রাগে তার মাথায় আগুন জ্বলছে। আবরার আরশির আরেকটু কাছে এসে দাঁড়ালো। ওর চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে ওরা মিস অদ্ভুত চোখওয়ালি। তোমার অদ্ভুত চোখের ধারালো দৃষ্টিতে আমি যেন নিজের ধ্বংস দেখতে পাচ্ছি।
আবরারের চোখের দিকে তাকিয়ে আর ফিসফিস করে বলা কথাগুলো শুনে আশির রাগগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আশি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। বুক ধুকধুক করছে তার। আবরারও দূরে সরে গেল, নিজের ফোনে কিছু একটা করতে লাগলো। বাঁকা চোখে তাকিয়ে আবরারের কাজকর্ম দেখছে আশি। আবরার কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা চালাচ্ছে সে। আবরারের কেবিনে একটা ব্যালকনি আছে হয়তো। আবরার নিজের ফোনটা নিয়ে সেখানে চলে গেল। কারোর সাথে কথা বলছে হয়তো, তবে কার সাথে কথা বলছে, কি কথা বলছে কিছুই শুনতে পাচ্ছে না আশি। 5 মিনিটের মাথায় আবরার ফেরত আসলো। নিজের ফোনটা আশির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কথা বলো। আশি বুঝতে পারলো না কার সাথে কথা বলছে আবরার। আশি ফোনটা কানে লাগাই ভয়েস শুনে বুঝতে পারলো অপর প্রান্তে আব্বাস আহমেদ আছেন। আশি দ্রুত সালাম দিলে আব্বাস আহমেদকে। আব্বাস আহমেদ সালামের জবাব দিয়ে বললেন, মামুনি, তোমার থেকে কিন্তু এটা আশা করিনি। আশি নিম্নস্বরে বলল, কিন্তু স্যার আমি তো। আব্বাস আহমেদ আশিকে কথা কমপ্লিট করতে না দিয়ে বলল, যা করেছো তার জন্য শাস্তি তো পাবেই। যেহেতু আমিই তোমাকে সিলেক্ট করেছি, সেহেতু শাস্তিটাও আমিই দেব। তোমার শাস্তি হচ্ছে আবরার তোমাকে এখন যা বলবে তা কোনো প্রকার দ্বিধা ছাড়াই মেনে নেবে। যদি আমাকে মন থেকে শ্রদ্ধা করে থাকো তাহলে আবরারের কথা মেনে নিবে তুমি। ধরে নাও আমার পক্ষ থেকে আবরার তোমাকে পানিশমেন্ট দিবে। কি বলো, মানবে তো? আশির মুখটা মলিন হয়ে গেল আব্বাস আহমেদের কথায়। লোকটার কথা কিভাবে অমান্য করবে সে? যেই লোকের মামুনিটাকে অশান্ত মন শান্ত হয়ে যায়, তার কথা অমান্য করা আশির পক্ষে সম্ভব নয়। আশির জবাবে হ্যাঁ তে দিয়েই ফোনটা আবরারের হাতে ধরিয়ে দিল। ভীষণ অভিমান হলো আশির। সে তো কোনো ভুল করেনি, তারপরও আবরারটাকে দোষী বলে মেনে নিল। আব্বাস আহমেদের কাছেও ছোট করে দিল। আশির অভিমানী মুখটা দেখে আশির অগোচরে আলতো হাসলো আবরার। আশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, মিস অদ্ভুত চোখ ওয়ালি আমার উপর অভিমান হচ্ছে বুঝি? মুখটা দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, মানুষ তো শুধু তার নিজের প্রিয় জনের উপর অভিমান করে। আমি কি তোমার প্রিয়জন? এমন একটা প্রশ্নে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আবরারের মুখটা অতি নিকটে হওয়ায় তার গরম শ্বাস আরশির মুখের উপর আশ্রে পড়ছে। আবরারের গভীর কালো চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারল না আরশি। আবরার আরশির মুখের উপর আলতো করে ফু দিয়ে তার ছোট ছোট চুলগুলো সামনে থেকে সরিয়ে দিল। চোখ বন্ধ করে ফেললো আরশি। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো বেশ দূরত্বে অবস্থান করছে আবরার। সে আরশির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বাইরে এসো আমার সাথে। আরশি আবরারের পেছন পেছন বাইরে আসলো। সবাই উৎসুক চোখে তাকালো। আরশির চাকরি গেল কিনা সেই চিন্তা করছে সবাই। আবরার সবার সামনে জোরে জোরে বলল, অনেকদিন থেকেই একজন পিএর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এত প্রেশার কি নেওয়া যায়? তাই আজ থেকে মিস আরুষি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করবে। আবরারের কথায় সবার চোখ বড় বড় হয়ে গেল। আশি নিজেও ভীষণ অবাক হয়েছে। মিস পিয়ার মুখটা যেন ঝুলে পড়েছে আবরারের এমন একটা কথায়। সে সামনে এসে বলল, কিন্তু স্যার। আবরার বাঁকা হেসে বলল, আরে কিসের কিন্তু মিস প্রিয়া? আপনি তো বললেন উনি বেয়াদব, মুখে মুখে তর্ক করেন। আপনার কথাবার্তায় বুঝলাম আপনার পক্ষে মিস আরুষিকে হ্যান্ডেল করা সম্ভব না। তাই তো আমি দায়িত্ব নিয়ে নিলাম। আমার কাজও হবে, আর ওনাকে টাইট দিয়ে বেয়াদব থেকে ভদ্রমেও বানানো যাবে। শেষের কথাটা আশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল আবরার। রাগে আশির নাকের পাটা ফুলে আছে। মনে মনে বলছে, আমি বেয়াদব হলে আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। আবরার আশির থেকে চোখ ফিরিয়ে আবরা বলল, আপনাদের আব্বাস স্যার অনেক আশা ভরসা করে মিস আরুষিকে চাকরিটা দিয়েছেন। তার সিদ্ধান্ত তো আমি ভুল প্রমাণিত হতে দিতে পারি না। আমি তাকে অবশ্যই নিরাশ করব না। মুখ কালো করে দাঁড়িয়ে আছে মিস পিয়া। তার অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পায়ের নিচেই কুড়াল মেরে নিয়েছে যেন। আবরার আশিকে উদ্দেশ্য করে বলল, মিস আরুষি, কেবিনে আমার ডেস্কের ওপর যত ফাইল আছে সব নিয়ে আসুন। আমি এসে আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে করতে হবে, শিডিউল কিভাবে ফিক্স করতে হবে, ফাইল কিভাবে চেক করতে হবে, কি কাজ করতে হবে, সবটা আমি বুঝিয়ে দিব আপনাকে। আর সে আবরারের দিকে কড়া লোক দিয়ে কেবিনে চলে গেল। আবরার প্রিয়ার কাছে গিয়ে বলল, ধন্যবাদ মিস প্রিয়া। আবরার ধন্যবাদ বলায় আসমান থেকে পড়ল প্রিয়া। হাবলার মতো তাকিয়ে জিজ্ঞাসা করল, ধন্যবাদ কেন স্যার? আবরার বাঁকা হেসে নিম্ন স্বরে বলল, তা আপনার না জানলেও চলবে। শুধু এতটুকু জেনে রাখুন, আপনি কোনো একভাবে আমার উপকার করেছেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই, আপনার ব্যাপারে সবকিছুই কিন্তু আমার কানে আসে। এটা ভাববেন না যে আমি কিছু জানি না। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, তবে বারবার দিব না। আর হ্যাঁ, মিস আরুষির থেকে দূরে থাকবেন। ভেবে নিন এটাই আপনার শেষ সুযোগ। আবরারের কথাগুলো শুনে গলা শুকিয়ে আসলো প্রিয়ার। মাথা হ্যাঁ বোধক নাড়িয়ে আবরারের সামনে থেকে দ্রুত কেটে পড়ল সে। আপাতত চাকরিটা বাঁচানো দরকার। চাকরি থাকলে ওই মেয়েকে সে পরে দেখে নেবে। কেবিনে গিয়ে আশির পাশে চেয়ার টেনে বসলো আবরার। প্রায় 1.5 কি 2 ঘন্টা সময় নিয়ে আশিকে সবটা ভালো মতো বুঝিয়ে দিল। আবরার উঠতেই হাত ছেড়ে বাঁচলো আশি।
এত মনোযোগ দিয়ে সে ভার্সিটি ক্লাসও করে না, আবার কতগুলো কাজও দিয়েছে যা টাইম ওভার হওয়ার আগে শেষ করতে হবে তাকে। আরশির ভাবনার মাঝে আবরার আশির কানে ফিসফিস করে বলল, আমার পিছে পিছে ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও মিস অদ্ভুত চোখওয়ালি। এবার তো তোমাকে বেয়াদব থেকে ভদ্র বানিয়েই ছাড়বো। আরশি দাঁতে দাঁত চেপে আবরারের উদ্দেশ্যে বলল, আর একবার বেয়াদব বলে দেখুন শুধু, আপনার মাথাটা এই পেপার ওয়েটটা দিয়ে ফাটিয়ে দিব। আবরার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, অফিসের বসকে বলছে মাথা ফাটিয়ে দেবে। আমি নিতান্তই ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না, অন্য কেউ হলে তোমার চাকরি থাকতো না। এখন চুপচাপ ভদ্রমের মতো নিজের ডেস্কে গিয়ে কাজ করো। একটু তিরিং বিরিং করলে তোমার আব্বাস স্যারকে ফোন দিয়ে জানিয়ে দেবো তুমি আবার বেয়াদবি করেছো, সেটা অবশ্যই চাও না। আরশি আবরারকে একটা কড়া লোক দিয়ে ধূপধাপ পা ফেলে বাইরে চলে আসলো। আব্বাস আহমেদ লোকটার সাথে মাত্র একদিন দেখা হলেও তার প্রতি অনেক সম্মান জমেছে আরশির মনে। কি সুন্দর মন মানুষটার, কতটা আদর স্নেহ মিশিয়ে তাকে মামনি বলে ডাকে। আরশি চায় না উনি আরশিকে ভুল বুঝুক। আজ কাজের তুলনায় দেয়ালে পিট করা স্ক্রিন বেশি দেখছে আবরার। এখানে বসেই সব ফ্লোরের ভিডিও ফুটেজ দেখতে পায় সে, কিন্তু আজ তার চোখ যে একজনের উপরেই আটকে আছে, অন্য কিছু দেখাই মন নেই তার। মনটা যেন কেউ একজন চুরি করে নিজের কাছে রেখে দিয়েছে। আবরার স্ক্রিনে চোখ রেখে মুস্কি হেসে বলল, আমার মন চুরি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কাজের টাইম শেষ হয়ে যাওয়ায় নিজের ব্যাগ গুছাচ্ছে আরশি। অনেকেই চলে গেছে, আবার কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অচানক একটা ছেলে এসে দাঁড়ালো আরশির সামনে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হেই, তোমার সাথে তো পরিচিত হতে পারলাম না, আমরা কি পরিচিত হতে পারি? আরশি সৌজন্যতার খাতিরে আলতো হেসে বলল, অবশ্যই, আমি আরশি। অচেনা ছেলেটা মাথা চুলকে বলল, আমি সামির, মাস্টার্স করছি আর এখানে একটা জব করি। তোমাকে দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে। আরশি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমিও স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে এবার। স্বামীর আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল, আজ প্রিয়া ম্যামের যা ধোলাই করলে না, সাবাস। এমন কিছু জবাব ওনার ঠিকই প্রাপ্য ছিল, তুমি একদম ঠিক কাজটাই করেছো। আরশি সামিরের কথা বলার ধরনে হেসে পড়ল। সামিরকে ভীষণ মিশুক মনে হলো তার। সামির হেসে বলল, আরশি, তোমার চোখ জোড়া কিন্তু মারাত্মক সুন্দর। এমন আনকমন চোখের রং অনেক কম দেখা যায়। আচ্ছা, তুমি কি লেন্স পরেছো? আরশি মাথা নাড়িয়ে বলল, না তো, এটা আমার আসল লেন্স। অনেক সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আরশি ফিক করে হেসে দিল। সামিরও তাল মেলালো আরশির সাথে। এই সবকিছুই দেখলো এবং শুনলো আবরার। চোখমুখ শক্ত হয়ে আসলো তার। সেও বাসায় যাওয়ার জন্য কেবিন থেকে বেরিয়েছিল। এসব দেখে আবার কেবিনে চলে গেল সে। কেবিনে গিয়ে কন্টিনিউয়াসলি বেল প্রেস করতে লাগলো। আরশি বেলের শব্দ শুনে সামিরকে বলল, সামির ভাইয়া স্যার ডাকছে, কোনো কাজ আছে হয়তো, আগামীকাল আবার কথা হবে, কেমন? সামির মাথা নাড়িয়ে চলে গেল। আরশিও আগালো আবরারের কেবিনের দিকে। কাজের টাইম তো শেষ, তাও কেন আবরার বেল প্রেস করছে ভেবে বিরক্ত হলো আরশি। আবার নিশ্চয়ই কোনো গা জ্বালানো কথা বলবে ভেবে মুখ বাঁকালো সে। আবরারের দুই হাতের মাঝে বন্দী হয়েছে আরশি। কেবিনে ঢুকতেই হঠাৎ এমন আক্রমণের শিকার হবে তা ধারণাতেও ছিল না আরশি। গোলগাল চোখে আবরারের দিকে তাকিয়ে আছে সে। আবরারের রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী দেখে আরশি বুঝতে পারল আবরার কোনো কারণে রেগে আছে হয়তো। আবরারের মুড বুঝে উঠতে পারছে না আরশি। এই হাসে আবার এই রাগ করে, এই তো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো কে জানে। আরশি সাহস করে আবরারকে বলল, এমপি সাহেব, আপনার উপর কি জিন ভর করে নাকি? মানে এই হাসেন আবার এই রাগ করেন, আর একটু ডিস্টেন্স মেনটেন করলে ভালো হতো। কথায় কথায় এভাবে কাছে আসেন। আরশির কথা শেষ হতে দিল না আবরার, জোরে একটা ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব মেয়ে, বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? কেঁপে উঠল আরশি। আবরারের ধমক দিয়ে বলা কথা শুনে মুখটা অন্ধকার হয়ে গেল তার। ভীষণ অভিমান হলো। আবরার তাকে এভাবে বকা দিতে পারলো, বেয়াদব বলতে পারলো। আবরারের কাছে বকা খেয়ে আরশির কেন যেন খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে ভ্যা করে কেঁদে চোখের পানিতে অফিসার সাথে আবরারকেও ভাসিয়ে দিতে। আরশি ঠোঁট উল্টে মনে মনে বলতে লাগলো, বেটা খাটাস, কেমনে বকা দিচ্ছে আমাকে, কিন্তু আমার এত কান্না পাচ্ছে কেন? এই লোকের সামনে আসলে আমি নিজের ইমোশন ধরে রাখতে পারি না কেন? এটা তো দুর্বলতার পরিচয়। তবে আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? এমনটা হলে তো চলবে না। কোথায় সে আর কোথায় আমি? আর তার চেয়ে বড় কথা, ওনার লাইফে কেউ একজন আছে হয়তো, যাকে উনি ভালোবাসেন।
এসব ভাবতে ভাবতে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আরশির অভিমানী মুখ আর ছলছল আঁখি জোড়া দেখে নরম হলো আবরার। আরশির দিকে আরেকটু ঝুঁকতে চোখ বন্ধ করে দেয়ালের সাথে আরো সিটিয়ে গেল আরশি। আবরার আরশির মুখে আলতো করে ফু দিয়ে বলল, ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? হ্যাঁ, অফিসে কাজ করতে এসেছো, কাজ করবে। ছেলেদের সাথে এত কিসের কথা? নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসা পেতে অনেক ভাল লাগে? আবরারের কথায় ছটপট চোখ খুলল আরশি। ভাবতে লাগলো সে আবার কোন ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করলো। একটু ভাবতেই মাথায় আসলে একটু আগেই সামিরের সাথে কথা বলেছে সে। আবরার কি তাহলে সামিরের কথাই বলল? কিন্তু সে সামিরের সাথে কথা বললে আবরারের কি? চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো আরশি। সন্ধিয়ান দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে ঘেঁষাঘেঁষি করলে আপনার কি সমস্যা? আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি? আমার উপর কেন এত অধিকার দেখান আপনি? আপনার না কোন শুভ্র পরি আছে? তার ওপর গিয়ে যত ইচ্ছা অধিকার ফলান। আরশির কথায় চল শক্ত হয়ে আসলো আবরারের। আরশির চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তার উপর অধিকার ফলানোর অধিকার এখনো পাইনি আমি। তাই তো এখনো সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারছে। যখন অধিকার পাবো তখন তাকে নিজের হৃদয়ে পিঞ্জরে লুকিয়ে রাখবো। কাউকে তার দিকে তাকানোর সুযোগ দেব না। সে শুধুই আমার, তার সবকিছু আমার হবে। তার রূপ সৌন্দর্য সবকিছু দেখার অধিকার শুধুমাত্র আমার থাকবে। আমি চাই সে ভালোবেসে আমায় গ্রহণ করুক, তাই তাকে সময় দিচ্ছি, সঠিক সময়ের অপেক্ষা করছি। তাকে কোনো কিছু নিয়ে জোর করার মন মানসিকতা আমার নেই। তবে সে যদি ভুল পথে চলে, অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করে, তবে তার হাত পা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। তাকে আমার হতেই হবে, বাই হোক অর বাই ক্রুক। আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি, সেটা যেভাবেই হোক। বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি? আবরারের শেষের কথাগুলোই হালকা কেঁপে উঠল আরশি। সে মনে মনে বলল, কেমন সাইকো রে বাবা! নিজের ভালোবাসার মানুষের হাত পা ভেঙে দিবে বলে? এমপি সাহেবের আচার আচরণই বলে দিচ্ছে সে ওই মেয়ের জন্য কত পজিটিভ। হে এমপি সাহেবের শুভ্র পরি, তোমার কপালে দুঃখ আছে। এই লোককে সামলাতে গিয়ে তোমার 12টা না বাজে। তবে হ্যাঁ, মেয়েটা অবশ্যই লাকি। এমন করে কয়জনই বা ভালোবাসতে পারে? এমন একজন ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে পেলে তার শত পাগলামিও সহ্য করা সম্ভব হয়তো। ওয়েট, 1 মিনিট এমপি সাহেব, আমাকে এসব কেন বললেন? আরশির ভাবনার মাঝে তুড়ি মারল আবরার। আরশি চমকে তাকালো আবরারের দিকে। আবরার দূরে সরে গেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আরশি। আবরার বাঁকা হেসে বলল, মিস অদ্ভুত চোখওয়ালি, আবার এটা ভেবো না আমি তোমাকে মিন করে কিছু বলেছি। আমি তো শুধু তোমাকে একটু সতর্ক করছিলাম আমার শুভ্র পরির সাথে কি কি করতে পারি তা বলে। আরশি চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। এই লোক এত জটিল ভাবে কথা বলে কেন? মনে মনে ভাবলো সে। আবরার আরশির ফেস এক্সপ্রেশন দেখে বলল, বুঝুনি তাই তো? ওয়েট, বুঝাচ্ছি। আমি যেভাবে আমার শুভ্র পরীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, প্রয়োজন পড়লে তার হাত পা ভেঙে বসিয়ে রাখবো, তেমন তোমারও তো এমন কোনো সিক্রেট লাভার থাকতে পারে। পরে দেখা যাবে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে না পেরে সে তোমার হাত পা ভেঙে দিল। তাহলে কি হবে বলো? আমার তো অনেক বড় লস হয়ে যাবে বেশ অদ্ভুত চোখওয়ালি। মাত্রই তো একটা বিয়ে পেলাম, কাজের প্রেশার একটু কমলো, তোমার হাত পা ভেঙে দিলে আবার পিছে পিছে কিভাবে ঘুরাবো বলো? তাই আগে থেকে একটু সতর্ক করে দিলাম আর কি। ছেলেদের থেকে দূরে দূরে থেকো, আর একটু সাবধানে থেকো, কেমন? আবরারের লজিক শুনে তার দিকে বোকার মতো তাকিয়েছে আরশি। সব তার মাথার 10 হাত উপর দিয়ে গেছে, মাথা ভন ভন করছে। এসব কি বলল তাকে এমপি সাহেব? আরশি বোকার মতো তাকিয়ে বলল, এমপি সাহেব, আপনি বাসায় গিয়ে রেস্ট করুন কেমন? আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে। বেশি প্রেসার পড়ায় আপনার মাথাটা বোধহয় গেল। আবরার চোখ রাঙিয়ে তাকাতে আরশি বলল, আপনি থাকুন, যা ইচ্ছা করুন, আমি যাই, টাটা, বাই বাই। আরশি দৌড়ে গিয়ে দরজা খুলে যে বের হতে যাবে অমনি আবরার বলে উঠল, মিস অদ্ভুত চোখওয়ালি। আরশি থেমে পেছনে তাকাতেই দেখলো আবরার তার দিকে এগিয়ে আসছে। আবরার আরশির সামনে এসে বলল, কোথায় যাচ্ছ? আমি তোমাকে যেতে বলেছি? আরশি মাথা দুদিকে নাড়ালো, বলল, কিন্তু অফিস টাইম তো শেষ, আমি বাসায় যাব তো। তো মানা কে করেছে? নাক মুখ কুচকালো আরশি, বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন এমপি সাহেব। আবরার বাঁকা হেসে বলল, তা তো হয়েছে, একজনের প্রেমে পাগল। আমার সব পাগলামি তো তার জন্যই। আরশি মুখ বাঁকিয়ে বলল, নিজে তো কার না কার প্রেমে পড়ে পাগল হয়েছেন, সাথে আমাকেও পাগল বানাচ্ছেন। এই আপনার মতো তার ছেঁড়া লোক এমপি কিভাবে হলো বলেন তো? আপনাকে কে এমপি বানালো?
আবরার চোখ পাকিয়ে বলল, এটা তোমার না জানলেও চলবে। তোমার কাজ কি তা মনে আছে তো? তোমার কাজ আমার পিছে পিছে ঘোরা। নাও ফলো মি। আরশি গাল ফুলিয়ে আবরারের পিছু নিতে লাগলো। বাইরে আসতে আবরার নিজের গাড়ির ডোর খুলে আরশিকে ভিতরে যেতে বলল। আরশি জেদ ধরে বলল, আমি আপনার সাথে কেন যাব? আমি একা যেতে পারবো, আপনার হেল্পের কোনো দরকার নেই। আবরার হাই তুলে বলল, তুমি কি চাও আমি তোমাকে কোলে তুলি, অথবা তোমার আব্বাস স্যারকে ফোন করে বলি তুমি আবার বেয়াদবি করছো? কথা শুনছো না? যদি এসব না চাও তো ভালোই ভালোই গাড়িতে ওঠো। আমি তোমাকে কেন হেল্প করব? আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি। বলা তো যায় না পথে আবার তোমার কোন ক্ষতি হয়। তাহলে তো আমি আমার মাত্র হওয়া বিয়ে হারাবো। আমার অনেক বড় লস। আবরারের কথা শেষ হওয়ার আগে আরশি ফুসফুস করতে করতে গাড়িতে উঠে গেল। আবরার বাঁকা হেসে নিজেও গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে আরশির আগে গজগজ করতে করতে নিম্ন স্বরে বলল, অসভ্য এমপি একটা। আরশি নিম্ন স্বরে বলা সত্ত্বেও তা শুনে ফেললো আবরার। আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অসভ্য হয়েছে আমার শুভ্র পরীর প্রেমে পড়ে, বুঝলে মেয়ে?